ভূগোলে কি 70-এর 70 পাওয়া যায়? হ্যাঁ, আমি দিয়েছি বলবো না, নিজস্ব যোগ্যতায় পেয়েছে এমন আছে। আবার সিলি মিস্টেকগুলো না দেখে, অর্থাৎ অল্প স্বল্প ভুল না দেখে ফুল মার্কস দেওয়ার অভিজ্ঞতা আছে। তার মানে আমি বলতে চাইছি যে 70-এর 70 পাওয়া যায়, এই কতগুলো বিষয় মাথায় রাখবে। এই শেষ দিনে, অর্থাৎ শেষ রাত্রে বা শেষ যে কয়েক ঘন্টা সময় পাবে, তাতে কোন কোন বিষয়গুলো মূলত তোমাকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু দীর্ঘ প্রায় 30 বছরের অভিজ্ঞতা, তোমাদের কয়েকটি কথা বলবো। প্রথমেই যে প্রশ্ন পাবে, এক নম্বর দাগে থাকে এমসিকিউ, 21টি অতিরিক্ত প্রশ্ন থাকে না। এবিসিডি সরাসরি অপশন না লিখে অপশন এবং উত্তরটি যদি লেখার মতো জায়গা থাকে, অবশ্যই উত্তরটি লিখবে। আগে যে কটা পারছ সে কটা লিখে ফেলো, তারপর যখন মনে পড়বে ঠিক ওই প্রশ্নের উত্তরটি সেই জায়গায় লেখো। অর্থাৎ তোমার প্রথম পেজেই এমসিকিউ কমপ্লিট, দ্বিতীয় পেজে তোমাকে এসএকিউ করতে হচ্ছে 14টি। এখানে অথবা থাকে, গত বছর অর্থাৎ 24 সালে অথবা ছিল 6টি। যদি অথবা সহ উত্তর করতে চাও, অর্থাৎ তুমি মূল প্রশ্ন এবং অথবা প্রশ্ন উত্তর করতে চাও, অথবা তো ওখানে জায়গা নেই, তাহলে ওখানে ওই মূল প্রশ্ন লেখার পরে স্টার দিয়ে পেজ নাম্বার 3-তে আছে অ্যান্সারটি বা উত্তরটি, এইটুকু অন্তত লিখে দেবে। কেন না, যদি কোনো একটি ওই অথবা সহ কোনো একটি প্রশ্নের উত্তর ভুল হয় কোনো কারণবশত, যেটি সঠিক হবে তার নম্বর তুমি কিন্তু পাবে। আশা করি বুঝতে পেরেছ। 6টা, তার মানে আমি 6টা লেখার জন্য আমি যেটা এসএকিউর খোপ কাটা পেজ, তার পিছনের দিকে যে ব্ল্যাঙ্ক বা সাদা পেজ, এই পেজটা রাখবো আমি ওইটার জন্য। ঠিক আছে, এসএকিউ এমসিকিউর জন্য দুটো ভিডিও দেওয়া হয়েছে। আশা করি 90% অ্যান্ড অ্যাবাভ ওখান থেকে পেয়ে যাবে। এইটুকু অভিজ্ঞতার দাম তোমরা রাখতে পারো। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসি বড় প্রশ্ন। 7টি প্রশ্ন, 3-এর এতে যে প্রশ্নটা থাকে সেটা প্রাকৃতিক অংশ থেকে থাকে। অনেকগুলো চ্যাপ্টার, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, ক্ষয়চক্র, তারপর জলনির্গম প্রণালী, মৃত্তিকা, এতগুলো চ্যাপ্টার থাকে। 24 সালে যদি প্রশ্ন দেখো তাহলে দেখবে এখানে কাস্ট অঞ্চল এসেছে আর ক্ষয়চক্র এসেছে। তার মানে এবছর আমার মূল জায়গা হচ্ছে, একদম প্রথম নম্বর জায়গা হচ্ছে সমুদ্র তরঙ্গ। এই সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং সঞ্চয়, এটা ভীষণ ভীষণ ভালো করে পড়তে হবে। প্রত্যেকটি ভূমিরূপ, তাতে ভূমিরূপ উল্লেখ করতে পারে। সমুদ্র ভৃগু, তরঙ্গকর্তিত মঞ্চ, সামুদ্রিক খিলান, ব্লো হোল, স্ট্যাক, স্ট্যাম্প, এটা ক্ষয়জাততা গেল। সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে পুরোদেশীয় বাঁধ, প্রতিবন্ধক সৈকত, স্পিড, টম্বেলো, এটা এবং প্রবাল প্রাচীর। এই জায়গাটা তুমি যদি না দেখে থাকো, অবশ্যই আজকে রাত্রে একবার দেখবেই। ছবি সহ সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য, উদাহরণ, এই জায়গাগুলোকে কভার করবে। আমি মূল বিষয়গুলো তোমাদের বলার চেষ্টা করছি। তারপরেই চলে এসো মৃত্তিকা। মৃত্তিকার কিন্তু অনেকগুলো প্রশ্ন। যেমন ধরো মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়া, সেখানে মৌলিক প্রক্রিয়া মানে যে প্রক্রিয়াগুলো না হলেই মৃত্তিকা হবে না সারা পৃথিবী জুড়ে, 4টে প্রক্রিয়া। সেটা হিউমিফিকেশন, মিনারেলাইজেশন, তারপর এলুভিয়েশন আর ইলুভিয়েশন। এই এলুভিয়েশন আর ইলুভিয়েশনের ক্ষেত্রে একটু সমস্যা হয়। ইলুভিয়েশন হবে, তারপরে ইলুভিয়েশন হবে, অর্থাৎ এলুভিয়েশন, তারপরেই ইলুভিয়েশন হবে। এই 4টে প্রক্রিয়া। তারপরে দুটো বিশেষ প্রক্রিয়া, দুটো বা 3টা। তার মধ্যে তুমি ভালো করে দেখবে লেটারিকরণ বা লেটারাইজেশন, ক্যালসিফিকেশন বা চূর্ণীকরণ, আর অ্যালকালাইজেশন বা লবণীকরণ। এই 3টে বা 4টে দেখে রাখবে। মৃত্তিকা সৃষ্টিতে যাদের ভূমিকা রয়েছে, জীবজগৎ, জলবায়ু,
এরা সক্রিয়, আর নিষ্ক্রিয়র মধ্যে আদিশিলা এবং ভূপ্রকৃতি। এটা কিন্তু তোমাকে এই দুটো জায়গা দেখতেই হচ্ছে। এছাড়া যারা একটু বেশি সময় পাবে তারা অবশ্যই প্রবাল প্রাচীরের উৎপত্তি বৈশিষ্ট্য এই জায়গাটা দেখতে হচ্ছে, উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করো। আর যদি ক্ষয়চক্র দেখো তাহলে মরু ক্ষয়চক্রের দুটি পর্যায় দেখবে। এখানে বড় প্রশ্নের এই জায়গা মোটামুটি শেষ। ছোট প্রশ্নের জায়গা কিন্তু প্রচুর আছে, ঠিক আছে? তার জন্য আগের ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো, না দেখে থাকলে আমি লিঙ্ক দিলাম, দেখে নেবে। আমি মূল জায়গাটা বলার জন্য আজকে এসেছি। এরপর তাহলে আমার 3-এর এ গেল। 3-এর বি, 3-এর বি এর অধ্যায় মূলত বায়ুমণ্ডলীয় গোলযোগ, জলবায়ু পরিবর্তন, স্বাভাবিক উদ্ভিদ, জীব বৈচিত্র্য এবং সঙ্গে অনেক সময় দুর্যোগ বিপর্যয় পর্যন্ত এখানে অধ্যায়টি থাকে। অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে দুটো বড় প্রশ্ন, দুটোরই অথবা থাকে। তাহলে আমার দ্বিতীয় প্রশ্ন যেটা দেখো, এখানে দুটো 24-এ জলবায়ু এসেছিল, জীব বৈচিত্র্যের বিনাশ এসেছিল, আর ক্রান্তীয় ঘূর্ণবাদ সৃষ্টির শর্তসমূহ, এলনিনো, ছোটো ছোটো প্রশ্ন এসেছে। তাহলে এখান থেকে তোমাকে যেগুলো দেখতেই হচ্ছে, ঘূর্ণবাদ এবং প্রতীপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, ক্রান্তীয় ঘূর্ণবাদ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, আর সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র, এই 6টি পর্যায় রয়েছে, সেই 6টি পর্যায় চিত্রসহ ব্যাখ্যা অবশ্যই দরকার। আর ভারতের মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, এটা মূল বিষয়। ছোট ছোট অংশগুলো তো দেখতে হচ্ছে, ধরো রশ্মি তরঙ্গ, জিওস্ট্রপিক বায়ু, ওয়াকার সংবহন, হেডলি কোষ, ফ্যারেল কোষ, মেরু কোষ, এগুলো দেখতে হচ্ছে। আর জলবায়ুর অংশ থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, সেখানে উষ্ণতা এবং বৃষ্টিপাত, অর্থাৎ 2-2-4 বা 1.5-1.5-3। জলজ উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, তার মানে 3টে শ্রেণী বিভাগ করবে, তাদের অভিযোজনগত বৈশিষ্ট্য করবে। আর জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য, অর্থাৎ মরু উদ্ভিদ তারা কীভাবে তাদের জীবনযাত্রা অতিবাহিত করে, আর জলজ উদ্ভিদ এবং লবণাম্ব উদ্ভিদের মধ্যে পার্থক্য, এগুলো মূল বিষয়। এরপর জলবায়ুর পরিবর্তন থেকে যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে আন্টার্কটিকায় ওজোন গ্রহর সৃষ্টির পদ্ধতি আলোচনা করা। তারপর তোমার দেখতে হচ্ছে জীব বৈচিত্র্যের গুরুত্ব, খুব ইম্পর্ট্যান্ট, এবং এটা বড় মানের প্রশ্ন। প্রাকৃতিক গুরুত্ব, নান্দনিক গুরুত্ব, সাংস্কৃতিক গুরুত্ব, এই বিষয়গুলো দেখতে হবে। আর দুর্যোগ বিপর্যয় থেকে ছোট প্রশ্ন থাকবে, সেখানে মেঘভাঙা বৃষ্টি, খরা, দাবানল, এগুলো কি কেন হয়, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য। ওকে, যেহেতু শেষ সময় তাই খুব বেশি কিছু বলছি না। এরপর 3-এর সি, এই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী 3-এর সিতে কোনো অথবা থাকে না। এখানে মূল প্রশ্ন থাকে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং কৃষি, মূলত কৃষি চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকে। তাহলে আমি এখান থেকে কি দেখব? এখান থেকে ভারত এবং শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ, শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণ, ভূমধ্য সাগরীয় অঞ্চলে ফল চাষ বা কৃষির উন্নতির কারণ, দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ। আরেকটা প্রশ্ন প্রায়শই পড়ে, যেটা সিলেবাসে নেই, সেটা হচ্ছে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষি মাথাপিছু উৎপাদন কেন কম হয়, ব্যাপক কৃষিতে কেন বেশি হয়, বা সে কেন রপ্তানি নির্ভর। এগুলো ছোটো ছোটো প্রশ্ন। ছোটো ছোটো প্রশ্ন তো অনেকগুলো আছে, আর্দ্র কৃষি, সেচন কৃষি, শুষ্ক কৃষি, মিলেট, নীল বিপ্লব, শ্বেত বিপ্লব, এগুলো তো প্রত্যেকটাই 2 নম্বর করে দেখতে হচ্ছে। এরপরে আমরা কৃষি যখনই হয়ে গেল, এরপর আমরা শিল্প অর্থাৎ 3-এর ডি। 3-এর ডি এখানে কিন্তু কোনো অথবা থাকে না, অর্থাৎ কৃষি এবং শিল্প থেকে কোনো অথবা থাকছে না। তোমাকে খুব সিরিয়াসলি এই জায়গাগুলো পড়তে হবে। আমি অল্প জায়গায় বলছি, এর থেকে নিশ্চয়ই তোমরা বেশি জায়গায় পড়েছ। যেটা শিল্প থেকে দেখতে হচ্ছে যে পূর্ব মধ্য ভারত তথা ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ খুব ইম্পর্ট্যান্ট। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতি, এই 24-এ কী ছিল, বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা, শিল্পের অবস্থানে কাঁচামালের ভূমিকা, সব
ছোটো ছোটো প্রশ্ন এসেছিল। পরিবহন যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য, খুব ছোটো ছোটো প্রশ্ন এসেছিল। রেডিমেড শিল্প বা তোমার তৈরি পোশাক শিল্পের উন্নতির সম্ভাবনা, পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ, এগুলো একটু বড় প্রশ্ন। ছোট প্রশ্ন হিসাবে অনেক প্রশ্ন রয়েছে। পেট্রোরসায়ন শিল্প কেন শিল্প দানব বলা হয়, উদীয়মান শিল্প কেন বলা হয়, অনুসারী শিল্প বলতে কি বোঝো, এই বিষয়গুলো। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, ভারতে এত গবাদি পশু হওয়া সত্ত্বেও দুগ্ধ শিল্পে কেন উন্নত হতে পারেনি বিশ্বের অন্যান্য দেশের তুলনায়, এই বিষয়গুলো কিন্তু ছোটো ছোটো প্রশ্ন। তো এরপরে আমরা চলে আসি সেবা ক্ষেত্র থেকে, যেটা কুইনারি এবং কোয়াটারনারি, চতুর্থ ক্ষেত্র এবং পঞ্চম ক্ষেত্রের মধ্যে পার্থক্য, সোনালী চতুর্ভুজ, রেলপথ সড়ক পথের সুবিধা অসুবিধা, এগুলো দেখতে হবে। এরপর যেটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে 3 ই, মূলত জনসংখ্যা, জনবসতি এবং শেষ যে অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা, এইখান থেকে প্রশ্নটা থাকে। তাহলে এখান থেকে গত বছর যে প্রশ্ন ধরি, তাহলে জনসংখ্যা তত্ত্বটা এসেছিল আর কি, বিবর্তন তত্ত্ব এসেছিল, তাহলে এটা 6 নম্বরে এসেছিল। তাহলে এবছর যেটা আমরা রাখছি, গ্রামীণ বসতি পৌরবসতির মধ্যে পার্থক্য, কর্মধারার ভিত্তিতে গ্রামীণ এবং পৌরবসতির শ্রেণীবিভাগ, ভারতের নগরায়নের সমস্যা, আর রৈখিক বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ। এটা রাখলাম এই অংশ থেকে। বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনে মানে পরিব্রাজনের ভূমিকা লেস ইম্পর্টেন্ট, কিন্তু দেখতে হবে। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব, হলদিয়া শিল্পাঞ্চল বা বন্দরভিত্তিক শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ, ছত্তিশগড়ের শিল্প সম্পদের পরিচয়, বৃহৎ এবং ক্ষুদ্র পরিকল্পনার মধ্যে পার্থক্য, এগুলো মূল বিষয় বললাম। বাকি সাজেশন দেখেছ, আশা করি দারুণ পরীক্ষা হবে, 70-এ 70 পাবে, এইটুকু ভরসা নিয়ে পরীক্ষায় যাও এবং দারুণ পরীক্ষা দিয়ে এসো। তারপর আমরা অ্যান্সার কী নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের মঙ্গল হোক।